আসসালামু আলাইকুম। এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা উত্তরবঙ্গের কোটি মানুষের জীবন, ভবিষ্যৎ এবং বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আছে। এটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরে এই তিস্তা পাড়ের মানুষ, উত্তরবঙ্গের মানুষ আশায় বুক বেঁধে আছে যে এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে, তিস্তাকে ঘিরে তাদের যে দুর্দশা সেটা লাঘব হবে এবং এই তিস্তাকে ঘিরে তারা একটা সুন্দর ভবিষ্যৎ পাবে। কিন্তু কেন এত দিন ধরেও বারবার তাদেরকে আশা জাগানোর পরও বাস্তবায়ন হচ্ছে না এই তিস্তা মহাপরিকল্পনা? একটু ছোট্ট বিশ্লেষণ করা যাক। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটা স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা এবং নদীর দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, যেটা এই অঞ্চলের অর্থনীতিতে বিপুল পরিমাণে পরিবর্তন আনতে সক্ষম হবে। আমরা জানি উত্তরাঞ্চলের মানুষ সবসময় অবহেলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই অঞ্চলের মানুষ। তো এই তিস্তাকে ঘিরে যদি এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই কষ্টের লাঘব হবে এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষ এগিয়ে যেতে পারবে। এটাই এই অঞ্চলের মানুষের আশা। কিন্তু কেন সেটা বাস্তবায়ন হচ্ছে না? ভাবুন, একটা নদী যা একটা সময় ছিল আশীর্বাদ, আজ সেটাই হয়ে গেছে মানুষের দুর্ভাগ্যের কারণ। শুষ্ক মৌসুমে পানি নেই, বন্যায় ভয়াবহ বন্যা। আমাদের ওই পারে ভারতে গজলডোবায় যে বাঁধ রয়েছে, বর্ষাকালে তারা বাঁধ খুলে দিচ্ছে, বন্যায় পানি দিয়ে এই অঞ্চলের মানুষ ভেসে যাচ্ছে। শুষ্ক মৌসুমে পানি পাচ্ছে না, মৎস্য সম্পদ তো একেবারেই নেই বললেই চলে। এবং যখন বর্ষাকালে নদী বন্যার কারণে ব্যাপক আকারে নদী ভাঙন হচ্ছে, স্বাভাবিক মানুষ হারিয়ে ফেলছে তাদের ঘরবাড়ি, বসবাস করার জায়গা, আবাদি জমি। আবার শুষ্ক মৌসুমে এই নদীর সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী চিত্র এই অঞ্চলের মানুষকে, যে মৎস্যজীবী মানুষের জীবনযাপন বা এই নদী ভিত্তিক যারা অর্থনীতিতে নির্ভরশীল, তাদের জীবনযাপন একেবারে বিপর্যস্ত করে দিচ্ছে। এই যে প্রায় 2 কোটি মানুষের এই অঞ্চলে বসবাস, এই 2 কোটি মানুষের দিকে কেন কখনোই কোনো সরকার ব্যাপকভাবে কোনো মনোযোগ দেয়নি? কেন বারবার এই অঞ্চলের মানুষকে আশা জাগানো হচ্ছে এই মহাপরিকল্পনার নামে, কিন্তু কেন বাস্তবায়ন হচ্ছে না? এই মহাপরিকল্পনার মাধ্যমে নদীর প্রস্থ নিয়ন্ত্রণ করে 700 থেকে 1000 মিটারের মধ্যে আনা হবে, এরকমটাই কথা ছিল। এবং গভীরতা বাড়ানোর কথা ছিল মোটামুটি 10 মিটার পর্যন্ত। নদীর দুই পারে গড়ে উঠবে আধুনিক শহর, কৃষি উন্নয়ন অঞ্চল, পর্যটন কেন্দ্র, বনাঞ্চল। বিশাল স্বপ্ন দেখানো হচ্ছিল এই অঞ্চলের মানুষকে। 108 কিলোমিটার নদী খনন করে 173 কিলোমিটার তীর রক্ষা, কৃষিজমি পুনরুদ্ধার, বছরে প্রায় 20,000 কোটি টাকার ফসল উৎপাদন। এগুলি কি শুধু সংখ্যা? এগুলি এ অঞ্চলের মানুষের ভাগ্য বদলের এক বিশাল প্রতিশ্রুতি, যেটা মূলোর মতো ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু কেন বাস্তবায়ন হচ্ছে না? সবার আগে এর যে কারণটা আমি খুঁজে পেয়েছি, এটা হচ্ছে পানির রাজনীতি। যেহেতু এটা একটা আন্তঃসীমান্ত নদী, আমাদের ওই পারে বড় অংশ পানির নিয়ন্ত্রণটাই রয়েছে ভারতের হাতে। উজানের, যেহেতু ভারত উজান অঞ্চলে অবস্থিত, সেখানে পানির নিয়ন্ত্রণটা সম্পূর্ণ তাদের কাছে থাকার কারণে, এবং যেহেতু তিস্তা গজলডোবা একটি বাঁধ দিয়ে দিয়েছিল, ভারত তাদের অঞ্চলে গজলডোবা একটি বাঁধ দিয়ে নির্মাণ করেছে, এবং সেই বাঁধের কারণে পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এ কারণে শুষ্ক মৌসুমে যেহেতু তাদের পানির ব্যাপক চাহিদা রয়েছে, তারা এই পানি বাংলাদেশকে দিচ্ছে না, এবং তখন পুরো নদী শুকিয়ে যাচ্ছে। নদীটি প্রায় এখন বিলুপ্তির পথে। আবার বর্ষাকালে যখন তাদের এই নদী পানিতে টইটুম্বুর হয়ে যাচ্ছে, তখন তারা এই বাঁধ খুলে দিচ্ছে, এবং হঠাৎ করে পানির প্রবাহ আসায় এই অঞ্চলের বিপুল পরিমাণ জনগোষ্ঠী আবার বন্যায় আক্রান্ত হচ্ছে, এবং ব্যাপকভাবে জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে। কিন্তু এটা থেকে বাঁচার উপায় কি? এই নদীটিকে কেন্দ্র করে একটা বড় ভূ রাজনৈতিক পরিকল্পনা খুবই জরুরি হয়ে পড়েছে। বিগত সরকার, বাংলাদেশ এবং সদ্য ক্ষমতা হারানো পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন হয়েছিল এই তিস্তার পানি বন্টনকে ঘিরে এবং তিস্তাকে ঘিরে, কিন্তু কোনো সুরাহা আসলে কখনো আসেনি।
বর্তমানে ভারতে বিজেপি সরকার এসেছে পশ্চিমবঙ্গে, তো সেক্ষেত্রে বিজেপির কাছ থেকে যেহেতু কেন্দ্র সরকার বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিল, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে ভারতে, কেন্দ্র সরকার যেহেতু বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিল, সেক্ষেত্রে রাজ্য সরকার বিজেপি আসার কারণে আমরা কিছুটা আশাবাদী হতে পারি যে পানি সমস্যা অন্তত সমাধান হবে। কিন্তু তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে ভারতের শরণাপন্ন হওয়াটা বাংলাদেশের জন্য কখনোই কোনো ভালো সিদ্ধান্ত হবে না। এই প্রকল্পটা শুধু উন্নয়ন প্রকল্প না, এটা এটা একটা ভূ রাজনীতির একটা বড় অংশ। চীন ভারতের মধ্যে প্রভাব বিস্তারের একটা বড় প্রতিযোগিতা এই প্রকল্পকে আরও জটিল করে তুলছে। একদিকে চীনের অর্থায়নের প্রস্তাব, অন্যদিকে ভারতের আপত্তি, ফলে বাংলাদেশের এক ধরনের কৌশলগত দ্বিধায় পড়ে যাচ্ছে। আমরা জানি যে সম্প্রতি বিভিন্ন সময় যে বাংলাদেশের যে উন্নয়ন পরিকল্পনাগুলি হয়েছে, বড় বড় অনেক প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, পদ্মা সেতু হয়েছে, পায়রা বন্দরের মতো মেগা প্রজেক্টগুলো সরকার রাজনৈতিকভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করেছে। কিন্তু উত্তরাঞ্চলের কোটি মানুষের বাঁচামালার লড়াই এই তিস্তা কখনোই সরকারের কাছে অগ্রগতি পায়নি, অগ্রাধিকার পায়নি। সরকার বারবার আশ্বাস দিয়েছে, খুব ধীরস্থিরভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করছে না তা না, কিন্তু খুব ধীরস্থিরভাবে তারা এগিয়ে যাচ্ছে, যেটা এই অঞ্চলের এই নদীটিকে আরও বিপদে ফেলে দিচ্ছে। দিনে দিনে নদীটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই সংকট সমাধানের দাবিতে 2007 সালে তিস্তা নদী রক্ষা আন্দোলন গঠিত হয় এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক সহযোগিতায় প্রায় 20 বছর ধরে এই সংকট সমাধানের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। বিগত সরকারের সময় চুক্তির মাধ্যমে তিস্তা সংকটের সুরাহার অপারক চেষ্টা করা হয়েছিল, যেটা 2016 সালে চীনের পাওয়ার চায়না নামের কোম্পানির প্রস্তাবিত একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হয় সরকার। কিন্তু ভারত তখন নিজেই পরিকল্পনা বাস্তবায়ন করে দেওয়ার প্রস্তাব দেয়, যেটা সরকারকে দ্বিধায় ফেলে দেয়। একদিকে ভারতের সাথে বিভিন্ন দিক থেকে আমাদের নির্ভরশীলতা, বিভিন্ন দিক থেকে সরকারের সুসম্পর্ক থাকার কারণে চীনের সাথে এই প্রকল্পে যাওয়ার ব্যাপারে সরকার কিছুটা পিছিয়ে পড়ে, যেটা চীনের সরকারকে আবার কিছুটা অখুশিও করে চীন এবং যে কারণে চীনও এই প্রকল্প থেকে পিছিয়ে পড়ে। অবশ্যই পিছনে কিছু কারণও রয়েছে। চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে যে খুব ভালো অভিজ্ঞতাও রয়েছে তাও না, যদিও পদ্মা ব্রিজ খুব সফলভাবে সম্ভব হয়েছে, কিন্তু বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু চীন ব্যর্থ হয়েছে। বাংলাদেশে অতীতে প্রায় 11টা বিদ্যুৎ কেন্দ্রে চীন কাজ করে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীন কাজ করছিল, যার মধ্যে 6টাই বাতিল হয়ে গেছে এবং বাকি 5টাকে পরবর্তীতে গ্যাস কেন্দ্রে রূপান্তরিত করতে বাধ্য হয়েছিল সরকার। তো সেক্ষেত্রে চীনের সাথে এই বেশ কিছু কারণেই চীনের কাছ থেকে অনেকটা পিছিয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় কারণ ছিল আসলে ভারতের প্রতি আমাদের ব্যাপক আকারে নির্ভরশীলতা, যেটাও আমাদের এই প্রকল্প দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করতে দেয়নি। এবং এই প্রকল্পটির অর্থায়ন এবং বিদেশি অংশীদার নির্বাচন নিয়েও দীর্ঘদিন ধরে টানাপোড়েন আছে। তিস্তা পরিকল্পনায় চীনের আগ্রহ বহুদিনের। চীন নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল, প্রায় 10,000 কোটি টাকা এই প্রকল্পে চীন নিয়ে এই প্রকল্প শুরু করতে চেয়েছিল। কিন্তু ভারত এই অঞ্চলে চীনের কৌশলগত প্রভাব আসলে বাড়তে দিতে চায় না, এমন কথাটাই আসলে আমরা দেখি, এবং যে কারণে ফলে চীনের এই ইনভেস্টমেন্টও পরবর্তীতে সম্ভব হয়নি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হয়ে যায় বাংলাদেশে বারবার রাজনৈতিক পরিবর্তন। 2024-এ সাবেক আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা এবং বর্তমান সরকারের এখন পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ না করা, এই সমস্ত কারণে কিন্তু এই প্রকল্পটি এখনও পর্যন্ত ঝুলে আছে। এবং এই অঞ্চলের মানুষকে, যদিও এই অঞ্চলের মানুষ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় অংশ, আমরা জানি জুলাই আন্দোলনের সবচেয়ে বড় সূতিকাগার বলা হয় রংপুরকে, এই আমাদের উত্তরাঞ্চলকে, এবং বাংলাদেশের অনেক বড় বড় ঘটনা এই অঞ্চল থেকে সংঘটিত হচ্ছে। এই অঞ্চলকে, এই তিস্তা পরিকল্পনাকে, তিস্তা নদীকে কেন্দ্র করেও বর্তমান সরকারের নির্বাচনের আগে একটা ছোট অভিযান ছিল। আমরা জানি বিএনপির মহাসচিবের নেতৃত্বে এখানে কয়েকদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলনের তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু সরকারে যাওয়ার পরে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আমরা কোনো ভালো পদক্ষেপ দেখিনি। আসলে কতটুকু আমরা আশা করতে পারি, আমরা আশাবাদী যে তারা তাদের যে
সংকল্প করেছিল জনগণের কাছে সেটা তারা রাখবে এবং খুব দ্রুত এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে। সম্প্রতি তিস্তা রক্ষার নামে যে যারা আন্দোলন করছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা আসলে সরাসরি আন্দোলনে এখন যেতে চাচ্ছেন। যদি দাবি আদায়ের জন্য আন্দোলন করার দরকার হয় তাও করতে হবে, কিন্তু এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন সরকারকে দ্রুত করতে হবে, না হলে এই অঞ্চলের যে পরিবর্তন, ভূ রাজনৈতিক পরিবর্তনটা সম্ভব হবে না এবং এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব হবে না এবং আমরা হারিয়ে ফেলবো আমাদের এই তিস্তা নদীটিকে। তাই তিস্তা প্রকল্পের নামে বারবার মূলা দেখানো বন্ধ করেন বর্তমান সরকারের প্রতি আমার আবেদন, এবং যে সরকারই যখন আসবে খুব দ্রুত আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। আর যদি সেটা করতে না পারেন, আপনারা যদি ব্যর্থ হন সেটা আমাদেরকে জানান, আমরা নিজস্ব অর্থায়নে নিজেরা দরকার হলে পকেট থেকে চাঁদা দিয়ে হলো এই প্রকল্প বাস্তবায়ন করব, কিন্তু আমরা এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই।